নমস্কার। আজকের সাপ্তাহিক যে ক্রীড়া বিষয়ক টক শো, এই টক শোতে আজ আলোচনা করব এশিয়া কাপে ভারতের অবস্থান। এশিয়া কাপ জিতবে কি ভারত? কতটুকু নির্ভর 2023 সালের পর 2025 সালে আবারও চ্যাম্পিয়ন হচ্ছে ভারত? ইতিমধ্যেই সুপার ফোর শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ভারতীয় দল তাদের নিজেদের 3টি ম্যাচে সুপার ফোরে কিন্তু জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেছে প্রথম দল হিসেবে সরাসরি। এবং এই যে ক্রিকেট, এই এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ ভারতে সফর করবে এবং শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরশুম, অর্থাৎ 22 গজের রাজত্ব শুরু হবে গোটা দেশের মধ্যে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা কোন পথে, ত্রিপুরার ক্রিকেট কি রকম, ভারত এশিয়া কাপ জয় করবে কিনা, আজকের এই আলোচনায় আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার এবং 22 গজে যাকে আমরা দেখেছি এক একবার নতুন রণনীতিতে নতুন ভূমিকায়, সেই হাবুল ভট্টাচার্য মহোদয়। হাবুল বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফ। নমস্কার। ক্রিকেট অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা পরিকল্পনা নিয়ে আমাদের সেই ক্রিকেট সাম্রাজ্য। বর্তমানে এশিয়া কাপ চলছে এবং ইতিমধ্যে গতকালকে বাংলাদেশকে 41 রানের ব্যবধানে ভারত পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে। ভারত কি আবারও এশিয়া কাপ জয় করবে, কি মনে হয়? ভারত এশিয়া কাপ জয় করবে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ এশিয়া কাপে এবারকার যে টিমগুলি এসছে, যেটা সবার দিকেই থাকে নজর, ইন্ডিয়া পাকিস্তান, তা নিয়ে অ্যাকচুয়ালি এশিয়া কাপের ইন্ডিয়া টিমের যে অবস্থান, একটা শক্তিশালী একটা টিম, যাকে আমরা এখন পর্যন্ত এদের আগামী দিনের মানে ভারতবর্ষের যে বিরাট এবং রোহিত শর্মার চলে যাবার পর একটা শূন্যতা মনে হয় সৃষ্টি হয়েছিল। আপনাদের প্রিন্ট মিডিয়া, সমস্ত পত্রপত্রিকায়, টিভিতেও কি হবে একটা ছিল এবং সঠিক সিস্টেমে ইন্ডিয়া টিম তার যে চলা, এটা সঠিকভাবেই চলছে এবং আমরা লক্ষ্য করেছি বা লক্ষ্য করা যায়, আমরা 3টা ফরম্যাটের টিম অলরেডি দাঁড় করে ফেলেছি আমরা, যেটা এক সময় অস্ট্রেলিয়া এক সময় সেম সিস্টেমে করত, কারণ ইন্ডিয়ান বিসিসিআই তার অস্ট্রেলিয়ান ক্রিকেটের যে সিস্টেম, এই সিস্টেমকে যখন তারা ইমপ্লিমেন্ট করলো 2001-এ, তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে এক এক সময় এক একটা প্লেয়ার দীর্ঘদিন ধরে খেলছে এমন কেউ না, হঠাৎ তার রিপ্লেসমেন্টগুলি দারুণভাবে ইন্ডিয়া টিমে সাহায্য করেছে, রিপ্লেসমেন্টগুলি। আর এখন ইন্ডিয়া টিমের রিপ্লেসমেন্টের 3টা টিম, টেস্ট টিম, ওডিআই এবং টি20, 3 ফরম্যাটের টিম, 1-2 বাদ দিলে নূতন ধরনের। এবং এশিয়া কাপে স্বাভাবিক কারণেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবেই, এই স্টুডিওয়ে দাঁড়িয়ে বলছি আমি, কারণ ক্রিকেট হচ্ছে আনসার্টেন গেম। কিন্তু তা আনসার্টেন থাকলেও দলদের দিক থেকে ইন্ডিয়ার সামনে ধারে গেছে এশিয়া কাপে কোনো টিম নেই। এ হচ্ছে মূল বিষয়, এশিয়া কাপে ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুরুতে আমরা দেখলাম যে সুপার ফোরের ম্যাচগুলোতে অনেকটা কিন্তু চাপে পড়েছিল। আপনি যে কথাটা বলেছেন যে অস্ট্রেলিয়াকে অনুসরণ করেছে বা অস্ট্রেলিয়াকে যেই অনুসরণ করে টি20, একদিবসীয় এবং টেস্ট আলাদা করেছে, সেই জায়গায় যদি দুজন, একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেনি করে 6 জনকে কিন্তু একটা শক্তিশালী টিমের প্রায় স্তম্ভ বলা যায়। আমরা গতকালকে দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম কিন্তু অনেকটা চাপ পড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল 168 রান তৈরি করেছে, একটা বড় স্কোর। এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা এবং অলরাউন্ডাররা যেভাবে উঠে আসছে বর্তমানে, সেটা কি আগামী দিনে অনুসরণ করবে নিউ জেনারেশন বা তাদেরকে দিয়ে? কারণ আজকে যে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য, সেখানে আমরা দেখলাম অনেক ইয়ং ট্যালেন্টেডকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, মোট 7 জন ক্রিকেটারকে। 2 জনকে বাদ দিলে সেখানে ঋষভ পন্থ এবং আকাশদীপ শর্মা চোটের কারণে, বাকি 5 জনকে বাদ দিয়ে আরো 5 জনকে নতুন নেওয়া হলো। এই যে পরিকল্পনাটা বা চেঞ্জ করাটা বা তাদের মধ্যে, এটা কি যে টিম গেমটা খেলানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি সহযোগিতা করে খেলোয়াড়রা? এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রিপ্লেসমেন্টগুলি আমাদের ইন্ডিয়া টিমে রিপ্লেসমেন্টগুলি দুর্দান্ত ভাবেই হচ্ছে এবং যাদেরকে রিপ্লেস করছে ওরা সাকসেস হচ্ছে।
এই জায়গার মধ্যে প্রশ্ন হচ্ছে এবার এশিয়া কাপে যে বাংলাদেশের সাথে যে মাঝখানে একটা চাপে পড়েছিল, চাপ ছিল না, চাপ ছিল বাংলাদেশের। কারণ এই দুবাইতে যে মাঠে খেলা হচ্ছে তার যদি উপর দিয়ে যদি আমি না মারি তাহলে 6 এবং বাউন্ডারি মানে আউটফিল্ড এত স্লো, বল পরে থেমে যায়, অনেকগুলি 4 হয়নি। তারপরও এইসব টিম আমাদের যে রিপ্লেসমেন্ট গুলি যে হয়েছে, যে কালকে ম্যাচে লক্ষ্য করলাম যে দুবাইকে আনলো ওয়ান ডাউনে, তাই তো করবে। একটা টিম যখন তার দুরন্ত গতিতে চলে তার রিপ্লেসমেন্ট গুলি সেভাবেই চলে। এই রিপ্লেসমেন্ট গুলি দেখানো দরকার এইসব টিমের সাথে যে আগামী দিনে যে কঠিন প্রতিদ্বন্দ্বী আমরা সামনে কিছুতে একমাত্র অস্ট্রেলিয়ার মধ্যে 3টা ওয়ানডে ম্যাচ হবে। এর মধ্যে এই এশিয়া কাপের মধ্যে যে টিমগুলি আছে প্রতিদ্বন্দ্বী টিম বলতে ছিল পাকিস্তান সেরকম অবস্থান। এটা শুধু আমি ইন্ডিয়ান বলে বলছি না, পাকিস্তানের যে ওয়াসিম আকরাম ওরা পর্যন্ত বলছে এই টিম পাকিস্তানের এই টিম হতে পারে না। কারণ তাদের অনেক কিছু বিষয় ছিল, এই বিষয়গুলি তো আনার প্রয়োজন নেই। কিন্তু ইন্ডিয়া ছাড়া আর অন্য টিম একমাত্র শ্রীলঙ্কা তার নিউ জেনারেশনের টিম করেছে, অনেকটাই শক্তিশালী, সফল হচ্ছে এবং আগামী দিনে হবেও। কিন্তু এর মধ্যে বাংলাদেশের সাথে আমি রিপ্লেস করে আমি দেখে নেবো, আমি যদি থাকতাম আমি তাই করতাম যে দুবার থেকে আরম্ভ করে সম্পত্তি। কিন্তু যেটা বিষয় হচ্ছে এটা আমার পুরোপুরি ব্যক্তিগত, সঞ্জু স্যামসন নিয়ে আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্জু স্যামসন আইপিএলও তো লক্ষ্য করেছি, অন্যান্য যে যখন খেলতে গেল তখনও করেছি। সঞ্জু স্যামসন অ্যাকচুয়ালি বেসিক্যালি টি-20 ওপেনার ব্যাটসম্যান। এই জায়গার মধ্যে সঞ্জু স্যামসনকে 5 নম্বরে খেলানোটা আমার মনে হচ্ছে এটা সঠিক হচ্ছে না। যদি রিপ্লেস যদি করতেই হয় তো সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া দরকার, কারণ হি ইজ দ্য ব্রিলিয়েন্ট ক্রিকেটার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে কিন্তু ঠিক মতো রিপ্লেসমেন্ট করা হচ্ছে না। এটার অনেক কিছু কারণ থাকতে পারে, যারা টিম ম্যানেজমেন্ট ওরা বলতে। আমার মনে হয়েছে সঞ্জু স্যামসনকে এত পেছনে ব্যাট করা দেওয়াটা ঠিক না। যে ব্যাটসম্যান ওপেনার টি-20তে ওপেন করে সে ব্যাটসম্যান 5 নম্বরে এইসব টিমের সাথে 5 নম্বর 7 নম্বরে মানে যদি ডাউন থাকে তার, তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু নিজেকে ছোট্ট পরিসরে কিন্তু দাঁড় করতে পারবে না। এটা তো মনে, এই জায়গাটা তো আমার মনে হয় ইন্ডিয়ান টিমের যে যারা টিম ম্যানেজমেন্ট এই জায়গাটার মধ্যে আমার মনে হয়েছে সেটা সঠিক হয়নি। আর বাকি সব ঠিক আছে, ইন্ডিয়া টিমের শক্তিশালী দিক দিয়ে এশিয়া কাপ ইন্ডিয়ার মধ্যে আসছে। 2023 আপনি যখন প্রথম স্টার্ট করেছেন এই টি-20 যে হয়েছিল ওয়ার্ল্ড কাপ, সেম এই গত বছর জুন মাসে যেটা হয়েছিল, 1 বছর মধ্যে আমরা আবার এশিয়া কাপ আনছি। এশিয়া কাপের মধ্যে যে টিমগুলো আমরা দেখলাম এই টিমের মধ্যে ইন্ডিয়া ছাড়া বিকল্প কোনো টিম নেই। পাশাপাশি অধিনায়কের দায়িত্ব সামলানোটা, যেটা আমরা দেখলাম একটা সময় রোহিত শর্মা, তারপর সূর্যকুমার এবং এবার ওয়েস্ট ইন্ডিজের জন্য যে সফর শুভমান গিল। কারণ বর্ডার গাভাস্কার সিরিজ এবং অ্যান্ডারসন তেন্ডুলকর সিরিজ, এই দুটো সিরিজে কিন্তু আমরা দেখলাম যে শুভমান গিল অনেকটাই কিন্তু এগ্রেসিভ বা ক্রিকেটার হিসেবে নিজেকে তুলে ধরেছে। অধিনায়কের পাশাপাশি যে দল চালানো, সেই বিষয়টা কি সূর্যকুমারের কাছে রয়েছে, না তো কিছুটা হলো ফারাক আছে? না, ইন্ডিয়া টিমে যে 3টা ফর্মেট যে টিম যোগ করলো, 3টা ফর্মেটের মধ্যে অটোমেটিকই যে মানে ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, অলরেডি ডিক্লেয়ার। তাই টেস্ট ম্যাচে শুভমান গিল থাকবে এবং টি-20তে সূর্যকুমার নিয়ে প্রশ্ন উঠছে, ও ব্যাটিং এ ফ্লপ করছে। এইসব ব্যাটসম্যান যখন খেলা স্টার্ট করবে যে কোনো টিমকে মানে ধ্বংস করে দেবার মতো ব্যাটসম্যান। কাজেই 1-2টা ম্যাচে ফ্লপ করাটাকে এত গুরুত্ব না দিয়ে সূর্যকুমার যে টি-20 টিমটাকে দেখছে, আগামী দিনে সূর্যকুমারই রাখার দরকার এবং শুভমান গিল যে জায়গাতে আছে থাকুক এই জায়গার মধ্যে। এটা আমার ব্যক্তিগত মতামত। সূর্যকুমার সঠিকভাবে টিমকে সঠিকভাবে চালাচ্ছে টিমটাকে। যে টিমের মধ্যে বুমরার মতো বিশ্বমানের আছে বোলার, যাকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, তাহলে নেক্সট আমাদের আছে সামি ছিল, সামি তো টিমে এখনো আসছে না, সিরাজ এখনো চলে এসেছে, অশ্বদীপ ভালো ভালো প্লেয়ার কিন্তু মাঠের বাইরে আছে, কিন্তু সুযোগ পেলে কিন্তু মানে তার জাত চিনে দেওয়ার একটা সুযোগ পাবে। কাজে আমাদের ইন্ডিয়া টিম সমস্ত দিক দিয়ে একটা শক্তিশালী অবস্থার মধ্যে আমাদের ইন্ডিয়া টিম চলছে।
না, এই জায়গায় যদি বলি যে শ্রেয়াস আয়ার আমরা দেখেছি ভালো ক্রিকেটার, কিন্তু দুটো আসরের ক্ষেত্রে কিন্তু শ্রেয়াস আয়ারের সাথে যেটা আন্ডার 19 টিমের যে পরিচালনার দায়িত্বে দেওয়া হয়েছিল, সেখানে প্রথম টেস্ট খেলেছে কিন্তু দ্বিতীয় টেস্টে সে সরে দাঁড়িয়েছে। সেটা নিয়েও কিন্তু নানা মহলে একটা অভিযোগ উঠতে শুরু করেছে, শ্রেয়াসের প্রতি বিরূপ আচরণ করেছে বা নির্বাচকরা। এই বিষয়টা কি মনে হয়? না, শ্রেয়াসের এই গুড ব্যাটসম্যান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রেয়াসের আমার যতটুকু ধারণা, এই ধারণা বা বিভিন্ন পত্রপত্রিকা পড়ে এতটুকু বুঝতে পেরেছি, ইন্টারনাল একটা সমস্যা একটা আছে আমার যা মনে হচ্ছে। গৌতম গম্ভীরের সাথে ওর একটা ইন্টারনাল একটা সমস্যা একটা আছে। আইপিএল থেকে এটা স্টার্ট হয়েছে। শ্রেয়াস আয়ার ইজ দ্য বেস্ট ক্রিকেটার, এই বিষয়ে সন্দেহ নেই। ওর জাত ও চিনে দেবে এবং সুযোগও পাবে। ইন্ডিয়া টিম যেটা অস্ট্রেলিয়ার সাথে খেলছে, এটার মধ্যে ও ছিল, যে কোনো কারণ হোক প্রথম টেস্ট খেলেছে, দ্বিতীয় টেস্ট থেকে ইনজোর্ড বা একটা কিছু বলেছে। আচ্ছা, যাই হোক, শ্রেয়াস ইজ দ্য বেস্ট, এই বিষয়গুলো সন্দেহ নেই। ওয়ানডে ম্যাচে বা টেস্ট ম্যাচেও ওকে খেলানোর দরকার, এখনই তো খেলবে। এবং আমরা লক্ষ্য করছি, আমার মনে হয় না বিরাট কোহলি আর রোহিত শর্মা এই অস্ট্রেলিয়ান ট্যুরের পর আর কন্টিনিউ করবে কিনা, আমার সন্দেহ হয়। মনে হয় ড্রপ হয়ে যাবে, মানে খেলা ছেড়িয়ে দেবে এমন একটা অবস্থা। যদি না আইপিএল তো খেলবেই, ও জায়গার মধ্যে ওদের রিপ্লেসমেন্ট অলরেডি ইন্ডিয়া টিম পেয়ে গেছে, নো ডাউট। মানে ইন্টারনেট মানে রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের যে মানে খেলার যে শৈলী, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরেও মানে ওদের যে গ্যাপটা কিন্তু আমাদের অনেকটাই ফিল আপ হয়ে যাচ্ছে। কাজে আমার মনে হয় না অস্ট্রেলিয়ার ট্যুরের পর ওরা বেশি দিন ক্রিকেটে কন্টিনিউ করবে। এই যে ধারাবাহিকতা আমরা দেখলাম যে ভারতীয় দল একের পর এক মানে শূন্যস্থান পূরণের মতো একটা জায়গা হচ্ছে, চিন্তা নেই আর একটা প্লেয়ার এসছে। আমরা যদি সেই ভাবটা দেখি রাজ্য ক্রিকেটের ক্ষেত্রে, সামনে ঘরোয়া মৌসুম রয়েছে, একাধিক আসর আন্ডার 23 রঞ্জি ক্রিকেট রয়েছে এবং বিভিন্ন টুর্নামেন্ট। এই ত্রিপুরার ক্রিকেট সম্পর্কে কি বলবেন? অতীত এবং বর্তমানের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে? দেখুন, ত্রিপুরা ক্রিকেট নিয়ে বলবার তো অনেক কিছুই আছে। বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে প্লেয়ারদের দোষ দিয়ে কোনো তো লাভ নেই। প্লেয়ার আছে, খেলাই শেষ হয়েছে 2024-25 খেলা শেষ হয়েছে 24 অগাস্টে গিয়ে 25 সিজন শেষ হয়েছে। ক্রিকেটের সিস্টেম হচ্ছে বিফোর 3 মান্থ তার সিস্টেম, মানে তার আন্ডার 19 বলুন, মেয়েদের টিম বলুন, সিনিয়র টিম বলুন, 16 বলুন, এই টিমগুলিকে নিয়ে 3 মাস আগে কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার। বেটার টাইম হচ্ছে অগাস্ট থেকে, ঠিক আছে? অগাস্ট পর্যন্ত আমরা দেখলাম খেলা শেষ হয়েছে আন্ডার 18 দিয়ে। এই যে বিফোর 3 মান্থ, তার আগে কিন্তু অন্যান্য টিমগুলো যেমন আসাম অলরেডি নেপাল টিমের সাথে ওরা প্র্যাকটিস ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। আসাম, নেপালের টিম এসছে, আসামের সিনিয়র টিম, আসামে ওরা 3টা প্র্যাকটিস ম্যাচ খেলেছে নেপালের সাথে অলরেডি। আসাম, বেঙ্গল অলরেডি ওরা কিন্তু প্রস্তুতি 3 মাস আগে থেকে কিন্তু শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু প্রস্তুতি শুরু হয়নি। 8 অক্টোবর থেকে খেলা স্টার্ট হবে বোর্ডের ওমেন্স ক্রিকেট দিয়ে। আজকে ওমেন্স ক্রিকেট গেছে, 2 দিন হচ্ছে, ওরা গেছে পাঞ্জাবে প্র্যাকটিস ম্যাচ খেলতে। তাহলে তাদের যে প্রস্তুতি, 7 দিনের যে প্রস্তুতি, ফিটনেস, অনেক কিছু বিষয় থাকে, কোথায় নেই তো পাঞ্জাবে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে, তারপর টিম হবে, টিম করে। এই যে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে 3 মাস, এবং অগাস্ট হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 3টা মাসের আর জুলাই মাসটা হচ্ছে আমাদের যে 3টা যে মাঠ আছে, এমবিবি টিআরটি গ্রাউন্ডে হয়েছে, স্টেডিয়াম কমপ্লিট হয়নি কিন্তু মাঠ কিন্তু কমপ্লিট, এবং পিটিজি, হ্যাঁ, এই যে মাঠগুলি। আমি তো আমার যা এবার যে আমার অভিজ্ঞতা হয়েছিল, আমি যা দেখলাম, মাঠের যে মেনটেনেন্স, পিচ, প্র্যাকটিস কোথায় করবে? বৃষ্টি হয়েছে, কোথায় করবে? তার যে প্রস্তুতি নেওয়া, আন্ডার 16 8 অক্টোবর থেকে স্টার্ট। আন্ডার 19 টিম কালকে আন্ডার 19 টিম ডিক্লেয়ার করলো 65 জনের, তার থেকে টিম সিলেকশন করে এখন যাবে দেরাদুন
দেরাদুনে খেলা কিন্তু ওখানেই যাবে প্র্যাকটিস Practice ম্যাচের match জন্য, খেলতে। দিল্লিতে যাচ্ছে। তো আজকে টিম ডিক্লেয়ার করেছে আন্ডার 16। আন্ডার 16 টিম খেলা মনে হয় নভেম্বর মাস থেকে, নভেম্বর মাসে। নভেম্বর মাস থেকে। তাহলে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যদি এত গাফিলতি থাকে তাহলে টিমের কন্ডিশন কতটুকু হবে, এই তা নিয়ে কোনো ভাবনা চিন্তা কি ছিল বা দেখেছি? না, দেখিনি। এজ এ সিনিয়র ক্রিকেটার হিসাবে আমি অনেক কোচিং করিয়েছি। আমি লক্ষ্য করি বিফোর 3 মান্থ যদি প্রস্তুতি যদি না থাকে তো টিম কি ভালো করবে? বাড়ি গিয়ে প্র্যাকটিস ম্যাচ অসম্ভব। প্র্যাকটিস ম্যাচ তো এক ধরনের, প্র্যাকটিস ম্যাচ তো দরকার, প্র্যাকটিস ম্যাচ সবচেয়ে বেশি প্রয়োজন ক্রিকেটে। প্র্যাকটিস ম্যাচ মানে কি, আমি প্র্যাকটিস করে আমি ম্যাচ খেলবো। তো প্র্যাকটিসটা যদি সঠিকভাবে হয়, 7 দিন যদি আমি নেট প্র্যাকটিস করি, 7 দিন পর যদি আমি প্র্যাকটিস ম্যাচে যদি এই প্লেয়ারটা কতটুকু ইমপ্রুভ করলো, ও প্র্যাকটিস ম্যাচেই আসল। প্র্যাকটিস ম্যাচের মধ্যে দিয়ে যদি সবকিছু উন্নতি হয়ে যেত তাহলে প্র্যাকটিস ম্যাচে খেললে ইমপ্রুভ হবে না, কোনোদিন হতে পারে না। স্কিল ডেভেলপমেন্ট যতক্ষণ না করবে, স্কিলের দিকে যদি প্র্যাকটিস যদি তৈরি করে না দেওয়া হয়, তারপর আপনার 7 ডেজ পর প্র্যাকটিস ম্যাচ হবে। আমাদের এমবিবি স্টেডিয়াম আছে, টিআইটি গ্রাউন্ড আছে, পিটিভি গ্রাউন্ড আছে, ধর্মরটা হয়েছে দারুণ। এই যে পরিকল্পনা নিয়ে যে 3 মাস আগে থেকে টিম করা হয়েছে, এটা হয়নি তো। তারপর আসছে কোচিং সিস্টেম, কোচিং স্টাফ। তো কোচ কি, আমাদের সিনিয়র কোচ ও তো কর্ণাটকের, আসেনি, প্র্যাকটিস ম্যাচে আছে, কর্ণাটকের টিম নিয়ে চলে গেছে। আর আন্ডার-19 কোচ কালকে চলে গেছে দিল্লিতে। তো প্র্যাকটিস ম্যাচ হলে কি হয়, যদি আমি নেট প্র্যাকটিসের মধ্যে যদি প্র্যাকটিস ম্যাচ, অনেক কিছু সিস্টেম আছে, যদি আমি করাই, যদি ম্যাক্সিমাম যদি প্র্যাকটিস ম্যাচ এক ধরনের ফাঁকি, প্লেয়ারদেরকে চাপে ফেলে দেওয়া। কারণ টিম তো সিলেকশন হয়নি। যদি প্র্যাকটিস ম্যাচে প্রত্যেক ব্যাটসম্যানই যখন প্র্যাকটিস ম্যাচ করবে তখন করতে চাইবে যে সে কি থাকবে, যে আমি তো টিমে যদি রান্না করি আমি টিমে থাকবো না, প্রত্যেক প্লেয়ারের ক্ষেত্রে হয় সেটা। আর যদি টিম সিলেকশন করে যদি আমি প্র্যাকটিস ম্যাচ যদি পাঠাই তাহলে তার কনফিডেন্স লেভেলটা আরো দারুণ হবে, আরো বেটার ক্রিকেট খেলার মধ্যে যাবে। তো সিলেকশনের মধ্যে যদি প্র্যাকটিস ম্যাচ হয়, এটা এক ধরনের মেন্টাল বিষয়। আর টিম সিলেকশন করে নিয়ে যদি আমি প্র্যাকটিস ম্যাচ যদি পাঠাই, পাঞ্জাবে পাঠাই, দেরাদুনে পাঠাই, যেখানেই পাঠাই, তাহলে টিমের কম্বিনেশন তো দুর্দান্ত হয়। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আছে আমাদের টিম নেই। তাহলে কি এই সিস্টেমের কারণেই হ্যাঁ, এই সিস্টেমের কারণে তো। কি করবে কোচ, কি করবে? আন্ডার-16 65 প্লেয়ার, আজকে দেখলাম 65 প্লেয়ার আন্ডার-16 প্লেয়ার, 2 জন মাত্র কোচ, 65 জনের প্লেয়ারদের কোচিং করে তারপর 16 জন টিম করা। তাহলে আমি বলবো যে আমরা শেষ সময় আপনার কাছ থেকে একটা সময় জানতে চাইবো যে কি করা উচিত এই মরশুমের জন্য। একদম এই মৌসুম তো স্টার্ট হয়ে গেছে, নেক্সট মৌসুম থেকে চিন্তা করার দরকার। আর কোথায় হয়েছে ম্যাচ, এই আন্ডার-18 যে টুর্নামেন্ট, এটা দুর্দান্ত টুর্নামেন্ট। এই 14টা ক্লাব নিয়ে, এটা আমি টিসিকে ধন্যবাদ জানাবো। তো এটা 2016তেই চিন্তা ভাবনা ছিল, তখন ক্লাবগুলি হয়নি রাজি। এবার ক্লাবগুলি রাজি হয়েছে, আন্ডার-18 14টা ক্লাব রাজি হয়েছে। আমাদের রাজ্যে ক্রিকেটের যে প্রাণ ভোমরা ক্লাব ক্রিকেট, এই ক্লাব ওরা নিজেরাই বলেছে এবার আন্ডার-18 টিম আমরা করবো, আমরা আন্ডার-18 হবে। আন্ডার-18 টুর্নামেন্টে হয়েছে, সঠিক টাইমে হয়নি। যাই হোক, বৃষ্টির জন্য অনেক হয়েছে। তার মধ্যে আন্ডার-18 14টা ক্লাবে যে প্লেয়ারগুলি খেলেছে, শুধু আগরতলা বেস হয়েছে, বাকি সব বাইরের থেকে ডেকে এনে ট্রায়াল হয়েছে। কেন? ওয়াই? স্কুল ক্রিকেটটা কেন ঠিক মতো হয়নি? আমাদের জোন আছে, মানে টিসিএ 4টে জোন আছে, সেন্ট্রাল জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, এ হচ্ছে 4টা জোন। তো এই 4টা জোনের মধ্যে যদি আমি ভাগ করে দেই প্লেয়ারদেরকে, আন্ডার-19 হোক, আন্ডার-16 হোক, মেয়েদের হোক, ভাগ করে দেয়, ওই জোনে যদি আমরা কোচিং, আমার তো কোচ আছে, কোচ তো এখন আছে ত্রিপুরার, ওদেরকে নিয়ে যদি 21 দিনে ক্যাম্প করে করে যদি প্লেয়ারগুলি, বিশেষ করে এজ লেভেলে যদি কোচিং করে করে যদি ফাইনাল সিলেকশন করে 4টা জোন থেকে প্লেয়ার এনে আগরতলায় এনে যে কোচের আন্ডারে থাকবে, এ যদি চলে, এটা তো সবচেয়ে বেশি ইমপ্রুভ হওয়া দরকার। আমরা তো এখনো পিছিয়ে আছি 50 বছর পেছনে। অন্যান্য স্টেটগুলি এগিয়ে গেছে। চণ্ডীগড় মতো জায়গা সেদিন পেয়েছে এভিলেশন, চণ্ডীগড় পর্যন্ত তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি জুলাই মাসে 4 দিনের জন্য আমি চেন্নাই গিয়েছিলাম,
আমি দেখেছি, চন্ডীগড়ে গিয়েছিলাম, দেখেছি তারা অলরেডি সিনিয়র থেকে আমরা জুনিয়র থেকে আমরা সমস্ত প্র্যাকটিস স্টার্ট করে, প্রচন্ড গরম 32, 33 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াস এই জুলাই মাসে। তো ওদের নেক্সট ইয়ার এই বছরে যে সিজন যে স্টার্ট হবে না, জুন মাসে দিয়ে দেয় বোর্ড ফিক্সার দিয়ে দেয়, তাহলে এই জুন মাসে আমাদের তো খেলাই শেষ হয় না। আমাদের খেলা শেষ করার সিস্টেম হচ্ছে 30 জুনের মধ্যে, এই খেলায় গিয়ে শেষ হলো অগাস্টের 24 তারিখ। তাহলে টিম ভালো খেলবে কি করে? টিসের ইচ্ছে থাকলেও তো কিছু করতে পারবে না। অনেক কিছু জানলাম অল্প পরিসরের মধ্যে। আবুল ভট্টাচার্য তিনি বললেন যে কিভাবে রাজ্যের ক্রিকেটকে ডেভেলপ করা যায়, অর্থাৎ গত মরশুমে যে ভুল হয়েছে আগামী দিন থেকে যেন সেই ভুলটা না হয়, অর্থাৎ জাতীয় স্তরে ত্রিপুরার মান উন্নতি করার ক্ষেত্রে যে পরিকল্পনা অতীতে ছিল সেটাকে ধারাবাহিকতাভাবে যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু ত্রিপুরার ক্রিকেট এগিয়ে যাবে এবং সম্ভব হবে। এবং তিনি আশা ব্যক্ত করলেন এবারেরও 2023-এর পর 2025 সালেও ভারত চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপ। অনেক অনেক ধন্যবাদ হাবুল বাবু আপনাকে আজকের এই স্টুডিওতে এই বিশেষ টক শোতে। আবারও আমরা অপেক্ষায় রইলাম আগামী টক শো।